করে তাদের দিকে আসতে থাকলো। ডাইনি! চল চল, কাজটা দ্রুত শেষ করতে হবে, তারপর আবার বাসায় ফিরতে হবে তো নাকি? সব নিশ্চিষ্ট সাথে করি। আরে নেছি তো সব, এখন শুধু ভালোভাবে ওখানে পৌঁছালেই হয়। এটা বলে রঘু ও তপন তারা দুজনেই হাতে একটা করে মশাল নিয়ে এগোতে থাকলো রাজবাড়ির দিকে। তারা কিছুক্ষণ হাঁটার পর অবশেষে পৌঁছালো রাজবাড়িতে। চারদিকে অন্ধকার, ভালো করে কিছু তেমন দেখাও যাচ্ছিল না। তাই তারা এদিকে সেদিকে না করে গেট দিয়ে ঢুকে পড়ল রাজবাড়ির ভিতরে। ভিতরে প্রবেশ করতেই তপন বলে উঠল, আমি শুনেছি অনেক বছর ধরে ওই বাড়ির মধ্যে একটা ডাইনি থাকে, আর সে এখানে মানুষদের জন্য অপেক্ষা করে। যে এই ঘরে প্রবেশ করে তার রক্ত খেয়ে সে তাকে মেরে ফেলে। আরে তোকে কে বলিস এসব? এসব মানুষের মন গড়া কথা। এখন মানুষ কিছু একটা বলি দিলেই রাতারাতি কানে কানে পৌঁছে যায়। বাদ দে তো এসব কথা। আর বড়বাবু বলেছে সমস্ত ঘরে আগুন লাগাই সব পুড়িয়ে ফেলতে। আমাদের কাজ শেষ করে দ্রুত বাসায় ফিরতে হবে। তাড়াতাড়ি শুরু করে দে, এটা শেষ করে বাড়ি ফিরতে হবে তো। আমার যেন কেমন লাগতেছে, এই ঘরের মধ্যে কেউ নেই তো? কে থাকবে আবার? কার কথা বলছিস তুই? ডাইনির কথা বলছি। তপন এটা বলার সাথে সাথেই তাদের হাতের মশালগুলো নিভে গেল হঠাৎ, এবং ঘর থেকে ভয়ানক আওয়াজ শুরু হতে থাকলো। তারা দুজনেই ভয়ে কাঁপতে থাকে এবং অন্ধকারের মধ্য থেকে ডাইনিটা আস্তে আস্তে করে তাদের দিকে আসতে থাকলো। ডাইনিটা যখন একেবারেই তাদের কাছে চলে আসলো, তখন একটু সাহস নিয়ে বলে উঠলো, কে 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 তুমি? কে? আমি ডাইনি। এটা গিয়ে ঘরে রেখে দাও। হঠাৎ আজ এত কিসের আয়োজন মা? বুঝলাম না তো। বাড়িতে কি আজ কিছু হতে চলেছে? কই, কিছু তো বলনি আমাকে। আরে আজ এত বছর পর সূর্য বাসায় আসবে, সেই জন্যই তো এত কিছুর আয়োজন। সেই কত ছোট থাকতে ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছে লেখাপড়ার জন্য। কতদিন পর আজ বাসায় আসবে, একটু ভালো কিছু তো করতেই হবে। কই, আমাকে তো একবারও বলনি সূর্য ভাই আসবে। আচ্ছা মা, তোমরা সব সময় একটা কথা লুকিয়ে গেছো, কখনো বলতে চাও না। সূর্য ভাইকে কি লেখাপড়ার জন্যই বিদেশে পাঠিয়েছিলে, নাকি কাকিমা মারা যাওয়ার পর অন্য কিছু হয়েছিল? আর আমাদের বাসায় তো অন্য সবাই আছে, তাহলে ভাইয়াকেই কেন বিদেশে পাঠিয়ে লেখাপড়া করানো হলো? একটু বেশি কথা বলছিস তুই। এসব জেনে তুই কি করবি? তোকে বলছি এই মিষ্টিটা ঘরে রেখে আসতে, সেটা না করে যত আজে বাজে কথা শুরু করে দিয়েছিস। যা মিষ্টি ঘরে রেখে আয়। তার মায়ের কথায় ফুলকি একটু মন খারাপ করে চলে গেল ঘরে। তারপর
বড় সাহেব এসে তার গিন্নিকে বলল, কি করছো তুমি একা একা? সূর্যের কি কোনো খবর পেলে? এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ, আসার মতো হয়েছে তো, কিন্তু আমি খবর রাখবো কি করে? বাড়িতে এত কাজ। কেন, তুমি কোনো যোগাযোগ করতে পারোনি এখনো? আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু ওর ফোন তো বন্ধ বলছে। তারপরও অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর ফোনে তো আর কোনোভাবেই কল যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। ও তো এখন ছোট নেই, এক্ষুনি এসে যাবে, দেখবা কিছু হবে না ওর। তাছাড়া লেট তো হতেই পারে, তুমি চিন্তা করো না তো। বড়বাবু বাড়িতে আছেন নাকি? বড়বাবু। কে রে? ও হারু। কিরে হারু, এ সময়ে তুই? কি হয়েছে বল দেখি। বড়বাবু মাফ করবেন, শহর থেকে ফেরার সময় ছোটবাবুর সাথে দেখা হয়ে যায়। উনি আমাকে বলে দিলেন উনি বাসায় ফিরবে না, উনি রাজবাড়িতে যাবেন। তাই তো আমি আপনাকে বলার জন্য এলাম। বাড়িতে ফিরবে না? রাজবাড়িতে যাবে কেন রে? তোকে কি আর কিছু বলেছে? না গো বাবু, এটাই বললো যে উনি রাজবাড়িতে যাবেন। আর এই কথাটা যেন আমি আপনাকে এসে জানাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, আমি দেখতেছি ব্যাপারটা। তাহলে কি আবার কোনো বড় অঘটন ঘটতে চলেছে? তুমি যেভাবেই হোক সূর্যকে বাঁচাও। এক্ষুনি চলো রাজবাড়িতে, না হলে আবারও কোনো এক অঘটন ঘটে যেতে পারে। আমাদের আর দেরি করা ঠিক হবে না। ওর পৌঁছানোর আগেই আমাদেরকে পৌঁছাতে হবে। ঠিক বলেছ, আমাদের এখনই বের হতে হবে। ওকে যেভাবেই হোক আমাদের আটকাতেই হবে। চলো এখনই, ও পৌঁছানোর আগেই আমাদের ওখানে পৌঁছাতে হবে। এটা বলার পর সূর্য চাচা ও চাচি রাজবাড়ির দিকে রওনা দিল তাকে আটকানোর জন্য। আর ওদিকে সূর্য তার মায়ের শেষ স্মৃতি রাজবাড়ির দিকে এগোতে থাকলো। কিছুক্ষণের মধ্যে সূর্য পৌঁছে গেল রাজবাড়িতে। সে এসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজবাড়ির দিকে। তার মায়ের শেষ চিহ্ন রাজবাড়ি। সে রাজবাড়ির দিকে তাকিয়ে তার মায়ের কথা মনে করতে থাকলো। হঠাৎ এমন সময় পাশ থেকে একজন আধ বয়সের লোক তাকে বলে উঠল, সূর্য সাহেব, তুমি আমাদের সূর্য সাহেব না? সূর্য লোকটির দিকে তাকিয়ে একটু অবাক হয়। তারপর লোকটিকে বলে উঠল, হ্যাঁ কাকা, আমি সূর্য। গেটটা একটু খুলে দেন না, আমি ভিতরে যাব। মাফ করবেন সূর্য সাহেব, আপনার দাদি ও চাচা চাচি আমাকে বলি দিয়েছে আমি যেন আপনাকে এই গেটের মধ্যে প্রবেশ করতে না দেই, কেননা আপনি এখানে প্রবেশ করলে আপনার জীবনে অনেক বড় বিপদ আসতে পারে। সেই জন্যই আমি আপনাকে ভেতরে আসতে দিতে পারি না। দাদি? দাদি এ কথা বলেছে? আরে কাকা, এটা আমার মায়ের বাড়ি। আর আমার মায়ের বাড়ি মানে তো আমার বাড়ি।
দ্রুত খুলে দাও, আমি ভিতরে যাব। মাফ করবেন সূর্য বাবা, আপনার দাদি এটা আমাকে খুলতে মানা করিছে। এটা খুললি আপনার জীবনে অনেক ভয়ানক কিছু ঘটতে পারে, সেজন্য আমি এটা খুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কটা বাজে এখন? তা তো জানি নে, আমার কাছে তো কোনো ঘড়ি নেই। তাহলে জেনে আসো না কাকা, কারণ এখন তোমার অনেক বয়স হয়েছে, তাই তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম। তোমাকে আর কষ্ট করে এটা পাহারা দিতে হবে না, তোমাকে আমি একেবারের জন্যই ছুটি দিয়ে দিলাম। যাও, এখন তুমি বাসায় যেতে পারো। মাফ করে দিবেন সূর্য বাবু। হ্যাঁ, আমি মানতেছি আমি এই বাড়ির পাহারাদার। আমি আপনার দাদির কথা মতো এখানে অনেক বছর ধরে কাজ করতেছি ও পাহারা দিয়ে আসতেছি, তাই আমি আপনার দাদির কথা রাখতে ভিতরে যেতে দিতে পারবো না। আর সব থেকে ভয়ানক ব্যাপার হইল এই বাড়িতে ডাইনি থাকে। এসব বানানো কাহিনী আমি বিশ্বাস করি না, তাই আমার সামনে থেকে সরে যাও। এইটা কোনো বানানো কাহিনী না, এটা সত্যি। এখানে একজন ডাইনি থাকে, তাই আমি তোমাকে যেতে দিতে পারি নে। আমাকে যেতে না দেওয়ার তুমি কে? তোমাকে তো আমি বলেছি তোমাকে আর এ বাড়ি পাহারা দিতে হবে না। তোমাকে আমি একেবারের জন্য ছুটি দিয়ে দিলাম, চলে যাও এখান থেকে। বাবা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আর আজ এত দ্রুত বাসায় ফিরে আসলে যে? কি হয়েছে তোমার? সূর্য সাহেব আমাকে কাজ থেকে বাদ করে দিয়েছে। সে বলেছে আমাকে আর তাদের বাড়ি আর আমাকে পাহারা দিতে হবে না। আর আমি তাদের সামান্য একজন পাহারাদার মাত্র। তিনি আমাকে কাজ থেকে বের করে দিয়েছেন, তাহলে কি আর আমি সেখানে থাকতে পারি? এত বড় সাহস ওনার, উনি তোমাকে বের করে দেয়? তুমি তো ওনার কথায় কাজ করনি, তুমি যার কথায় কাজ করতে সে তো তোমাকে কিছু বলেনি, তাহলে উনি তোমাকে বের করার কে? তুমি বাড়িতে থাকো, আমি দেখছি কি করা যায়। ওনারা বড় লোক, অনেক বড় বড় ব্যাপার স্যাপার আছে। যাকে ইচ্ছা রাখবে, যাকে ইচ্ছা চলে যেতে বলবে, এটাই তো ওনাদের নিয়ম। আমাদের কি বা করার আছে? আমি বুঝলাম, কিন্তু তুমি তো ওনার কথায় কাজে যাওনি, আর উনি তোমাকে বের করে দেওয়ার কে? অনেক হয়েছে, আমি দেখছি সব কিভাবে উনি তোমাদেরকে বের করে দিতে পারে। তুমি বাসায় থাকো, আমি আসছি। এটা বলার পর মনিকা তার বাবাকে বাসায় রেখে রাজবাড়িতে চলে গেল। আর ওদিকে সূর্য বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গ্রামের দুইটা লোকের সাথে কথা বলছিল। আমার অনেকগুলা লোক প্রয়োজন, এই বাড়িটা অনেক দিন ধরে পড়েছিল, তাই আমি এই বাড়িটা পরিষ্কার করার পর পবিত্র করতে চাই, যার জন্য একজন সাধুকে ডেকে এই বাড়িটা শুদ্ধ করব, যাতে করে এই বাড়িটা থাকার উপযুক্ত হয়। এইখানটায়
এই ভূতের বাড়ির মধ্যে? সাহেব, আমরা জানি এইখানে একটা ডাইনি থাকে, আর সে সবার রক্ত খায়। এটা শোনার পর সূর্য তার পকেট থেকে কিছু টাকা তাদের সামনে ধরল। সূর্যর হাতে টাকা দেখে তারা বদলে গেল এবং সূর্যকে বলল, ডাইনি আছে আমরা জানি, কিন্তু আমরা এখন আর বিশ্বাস করি না। তারা আরো বলল, সাহেব, আপনি যখন এখানে আসেন তো আপনার তো কিছু হয়নি, তার মানে মগরও কিছু হবে না। আরে সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। এই বাড়ি পরিষ্কার করার জন্যই যা যা করতে হয় সব আমরা দুইজনে করে ফেলবানি। আর সব থেকে ভালো ভালো সাধু বাবাদের খুঁজে নিয়ে আসবানি এবং আপনার কাজটা সব থেকে ভালো করে শেষ করবানি। আপনি কোনো চিন্তা করবেন কেন? চিন্তা করার দরকার নেই, নিশ্চিন্তায় থাকেন আপনি। এই তো বুঝে গেছো, এই নাও, এটা তোমাদের। আর যত তাড়াতাড়ি পারো কাজ শুরু করে দাও, খুব দ্রুতই এই বাড়িটা পরিষ্কার হওয়া চাই। আচ্ছা সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এক্ষুনি শুরু করে দেব। সূর্যর কথা মতো তারা বাড়ি পরিষ্কার করে ফেলে এবং একটা সাধুকে দিয়ে বাড়িটি শুদ্ধ করে নিল। তারপর সাধু বাবা চলে যাওয়ার সময় সূর্যকে বলল, তুমি সাবধানে থেকো, আমি তোমাদের কথা মতো বাড়ি শুদ্ধ করে দিলাম, কিন্তু এই বাড়িতে একটা ভয়ানক ডাইনি, সে এক অভিশাপে ভুগছে। তাই তার অভিশাপ শেষ হওয়া না পর্যন্ত আমি তাকে কিছুই করতে পারবো না। এরকম কোনো ক্ষমতা আমার নাই। তবে আমি এতটুকু বলতে পারি, সে তোমাকে নিয়ে যেতে চায় তার কাছে, তাই তুমি একটু সাবধানে থেকো। এইসব মন গড়ানো কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই, আর আমি এসব বিশ্বাস করি না। আপনার কাজ শেষ, এখন আপনি আসতে পারেন। সূর্যর কথায় সাধু বাবা একটু কষ্ট পায় এবং তিনি আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কে তুমি? কাউকে কি খুঁজছো? কি চাই এখানে? আমি এখানে কিছু চাইতে আসিনি, বোঝাতে এসেছি কার কতটুকু মর্যাদা। মানে কি বলছো তুমি? তোমার কথা ঠিক বুঝলাম না, কি বোঝাতে চাও? তোমাকে তো আমি চিনি না, কি বলতে চাও তুমি? তুমি 20 বছর পর এই বাড়িতে এসেছো, তাই না? আর তুমি আসার পর এই বাড়িটা তেমনই আছে যেমনটা তুমি 20 বছর আগে দেখে গিয়েছিলে। এটা কি তুমি এসে পাহারা দিতে? না, কিন্তু একটা ওয়াচম্যান আছে যে বাড়িটা পাহারা দেয়। আছে নাকি ছিল, যাকে তুমি আজ দুপুর বেলায় বের করে দিয়েছো? আমার বাবা যদি না থাকতো, কোথায় যেত তোমাদের বাড়ি? তোমাদের বাড়ির চারদিকে খসে খসে পড়তো, আর গ্রামের লোকেরা তা নিজেদের বলে চলে যেত। 20 বছর ধরে আমার বাবা এটা পাহারা দিয়েছে। দাঁড়াও ওখানে, তুমি তো আমাকে এত কথা শুনিয়ে যাচ্ছ। তোমার বাবাকে আমি কেন বের করে দিয়েছি সেটা কি তুমি জানতে চেয়েছো, নাকি সেটা শুনতে চেয়েছো? শুনে যাও তাহলে। এই বাড়ির ডাইনির কাহিনী তো তুমিও শুনেছ। আসলে আমি এগুলো বিশ্বাস করি না, তাই আমি
আধুনিক লোক চাই, যারা এগুলো বিশ্বাস করে না আর যারা এগুলোকে ভয়ও পায় না। বিশ্বাস করো না, তাহলে বিশ্বাস করা শেখো, কারণ বিশ্বাস না করলে বাঁচা অনেক কঠিন হয়ে যাবে। রাজা সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো চিন্তা নেই? ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো তোমার? তুমি আসার পরেই আবারও বিপদের সংকেত। যা কিছু হচ্ছে সব ওই ডাইনির কারণেই হচ্ছে। তোমাকে এখানে আসতে মানা করেছিলাম, তারপরেও তুমি এখানে আসলে। ওই ডাইনিটা এখনো এখানেই আছে। বড় মা, তোমাদের ধারণা সব ভুল। এখানে কোনো ডাইনি নেই। আসলে এখানে যা কিছু হয়েছে সব এই দেয়ালটা পুরনো হয়ে যাওয়ার কারণে হয়েছে। দেয়ালের ফ্রেমটা অনেক পুরনো হয়ে গেছে, যার কারণে ওটা পড়ে গেছে আমার উপর। এর মানে এই না যে এখানে ডাইনি থাকে। পেয়ে গেছি ডাইনিকে, পেয়ে গেছি। মনীষ, তুই এই খিলটা কোথা থেকে পেয়েছিস? এটা সেই খিল না যেটা ছবির ফ্রেমের সাথে আটকানো ছিল? হ বাবা, এটা সেই খিল। এইটা বাইরে পড়েছিল, যদি কারোর পায়ে ফুটে যায় তার জন্য আমি উঠিয়ে নিয়ে আসলাম, যেন কারোর পায়ে ফুটে না যায়। আচ্ছা, এই খিল কে লাগিয়েছিল বলতে পারো কি তোমরা কেউ? বড় বাবা, বাড়ির কাজ করার জন্য এবং পরিষ্কার করার জন্য আমি 2 জন লোক নিয়েছিলাম গ্রাম থেকে। এগুলো তারা করছিল, কিন্তু তারা তো অনেক আগেই চলে গিয়েছে। সূর্য এটা বলার সাথে সাথেই উপরের কোনো একটা ঘর থেকে একজনের চিৎকারের আওয়াজ শোনা যায়। সেটা শুনে সবাই সেখানে পৌঁছে গেল। গিয়ে দেখলো যাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে তাদের একজন সেখানে বসে আছে ভয়ঙ্কর অবস্থায়। তারপর ভয়ঙ্কর লোকটা সূর্যকে দেখেই বলে উঠল, এসে গেছে সে এসে গেছে। কে এসে গেছে? কার কথা বলছো তুমি? আর তোমার তো অনেক আগেই টাকা দিয়ে দিয়েছি, তাহলে এখনো কি করছো? সেই চেহারা, সেই চোখ, এসে গেছে সে। এই কি হলো তোমার? ও মনে হয় বেহুশ হয়ে গেছে, ডাকো ওকে। কি হলো তোমার? শুনতে পাচ্ছ তুমি? ওঠো বলছি, ওঠো। কি হয়েছে তোমার? তাকে এভাবে ডাকতে ডাকতে কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। সে উঠে বসলো এবং অন্য সবার দিকে তাকিয়ে থাকলো। ও বলল, কি হইল? আমি ইকেনে কেমন করে আসলাম? কে আমাকে নিয়ে আইছে? আমি কিভাবে এখানে আসলাম? আমি তো বাসায় যাচ্ছিলাম, তাহলে আমি এখানে কিভাবে আসলাম? কিভাবে আসবা? তুমি এখানেই ছিলে, আর মনে হয় তোমার মাথায় সমস্যা হয়েছিল, যার কারণে তুমি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে। তোমার কি আগে থেকেই কোনো সমস্যা ছিল? আর এখন তুমি ঠিক আছো? যদি ঠিক হয়ে থাকো তাহলে বাসায় চলে যাও। অবশ্যই এখানে ডাইনি আছে। আমি তো বাসায় যাচ্ছিলাম, তারপর আমার সামনে একটা ধোয়ার কুণ্ডুলি চলে আসে।
তারপর আমার সাথে কি হইল আমি জানি না। আমি এখন বুঝতে পারতেছি আমার সাথে যা কিছু হইছে সব ওই ডাইনি কইরিছে। আর আর এক মুহূর্তের জন্যও এখানে থাকা যাবে না। এটা বলার সাথে সাথেই সে ওখান থেকে চলে গেল এবং বাড়ির সকলেই তো হতবাক। সবার মধ্যে ভয় ও আতঙ্কের ছোঁয়া তখন। এমন সময় সূর্যর চাচি বলে উঠল, এক্ষুনি এখান থেকে সবাই চলো, এখানে আর থাকা যাবে না। এখানে থাকলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। সূর্য, তুমি আর কোনো কথা বলবে না, চলো আমাদের সাথে। কি বলো এসব? তোমরা কি ওর সাথে পাগল হয়ে গেছো? কোথা থেকে কোন পাগল এসে কি বলে গেল আর সেটা নিয়ে তোমরা ভাবছো? এখানে কোনো ডাইনি নেই, আর আমি সেটা প্রমাণ করেই দেব। আর এত রাতে সবাইকে নিয়ে কোথায় যাবে? তাছাড়া সবাই অনেক ক্লান্ত। আজ না হয় এখানেই থাকি, কাল সকালে না হয় নতুন বাসায় যাব। আমরা এখানে থাকতে পারি এক শর্তে, যদি তুমি আমার কথা রাখো তাহলে অবশ্যই আমরা সবাই এখানে থাকবো। আর আমার শর্ত হলো তুমি আজ রাতে ঘর থেকে বাইরে যেতে পারবে না। যদি তুমি আজ রাতে বাইরে না যাও তাহলে আমরা এখানে থাকবো, না হলে আমরা সবাই এই মুহূর্তে এখান থেকে চলে যাব। এখন বলো, তুমি কি আমার কথা রাখবে নাকি রাখবে না? কিন্তু কেন আমি বাইরে যেতে পারবো না বড় মা? আর তুমি এখনো এত চিন্তা কেন করছো? এই নিয়ে একটা প্রশ্ন আর করবে না। আর তুমি আমাকে কথা দাও যে রাতে যাই হয়ে যাক তুমি বাইরে বের হবে না। কথা দাও, কথা দাও আমাকে। তুমি এমন কেন করতেছো বড় মা? আমি জানি না, এটা নিয়ে তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তোমরা সবাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর আমি তোমার কথা না শুনে অন্য কিছু করতে পারবো না। অবশ্যই আমি তোমার কথা রাখবো। ঠিক আছে, রাতে যা কিছু হয়ে যাক না কেন আমি ঘর থেকে বাইরে বের হব না। সূর্যর কথা শেষ হতেই সবাই অনেক খুশি হলো এবং সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মানিশ বলে উঠল, আচ্ছা ভাইয়া, তুমি যখন থেকে এসেছো তখন থেকে সবাই শুধু ডাইনি ডাইনি কেন করছে? কিছুই তো বুঝতে পারছি না। ডাইনি ছাড়া কি আর কোনো কথা নেই? আরে বাদ দে না ওইগুলা, ওনাদের মাথায় কি ঢুকে গেছে, আর ওনারা কি আর আমাদের কথা শুনবে? এই ডাইনি বলে কিছু হয় না। তুই ঘুমা ঘুমা, এখন আমিও ঘুমিয়ে পড়বো। অনেক রাত হয়েছে, দেখছিস না? এটা বলেই তারা ঘুমিয়ে পড়ে। চারদিকে অন্ধকারে আতঙ্কে যেন ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে সূর্যর চাচি সূর্যকে রক্ষা করার জন্য আবার ও তাদের পাহারাদার জামান সাহেবের কাছে চলে গেল, কারণ তিনি জানতেন ওই বাড়িতে একমাত্র জামান সাহেবই ঠিক মতো পাহারা দিতে পারবে ও সবার খেয়াল রাখতে পারবে। আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। সূর্য যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দেখো, সূর্য আসলে জানে না যে তোমার ওখানে কতটা প্রয়োজন, আর তাছাড়া সে তোমাকে কাজ থেকে বের করে দিয়ে একেবারেই ঠিক করেনি। তুমি ওর কথায় কিছু মনে করো না। কাজে তো আমি তোমাকে রেখেছিলাম, আর তোমার প্রতি আমরা এতটুকু বিশ্বাস রাখি যে তুমি আমাদের পরিবারকে সবসময় আগলে রেখেছো। তাই তোমাদের কাছে আমরা চিরঋণী। আমি চাই তুমি আবার এখন থেকে রাজবাড়ি পাহারা দিবে, আমাকে ফিরিয়ে দিবে না আশা করি। ওনার কথা শোনার পর জামান সাহেব আর মোটেও দেরি করল না। তিনি ঘর থেকে একটা টর্চ লাইট নিয়ে যখন এই রাজবাড়ির উদ্দেশ্যে বের হবে, অমনি তার মেয়ে
মনিকা তাকে বলে উঠল। বাবা, তুমি আবারও সেই একই ভুল করছো। তোমাকে ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ওখানে যেও না। ওনাদের যখন যেটা মনে হবে তখন সেটা করবে। আমরা কি ওনাদের কাছে খেলার পুতুল যে যখন ইচ্ছে হবে খেলবে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে ছুঁড়ে ফেলে দেবে? তুমি আর ওখানে যাবে না। আমি তোমাকে পরে সব জানাবো। এই এখন হাতে তেমন একটা সময় নেই। আমাকে এখনই বের হতে হবে। তোমাকে এমন কি বলে গেল যে তোমাকে এক্ষুনি যেতে হবে? কি এমন হতে চলেছে? আর এত কিছু হওয়ার পর তুমি কেনই বা যাবে? এখন এত কিছু বলা সম্ভব না। আমি তোমাকে সব কিছু বলবান, কিন্তু এক্ষুনি আমাকে যে বের হইতে হবে। তুমি বাসায় থাকো, তোমাকে এসি আমি সব কিছু বলবানি। এটা বলে জামান সাহেব রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর ওদিকে ডাইনি তো মহা খুশি। গভীর রাতে ঘুমাই সবাই, আমি জেগে ডাইনি অপেক্ষায় আছি তোমার, আর তো কিছু চাইনি। রাজা সাহেব, ও রাজা সাহেব, ওঠো, আমি আপনাকে নিতে এসেছি। উঠো রাজা সাহেব। বাবা তো চলে গেল, কিন্তু উনি তো এখনো খাননি। আর উনি তো সকাল হওয়ার আগে বাসায় ফিরবে না। যাই, আমি খাবারটা দিয়ে আসি, তাহলে আর না খেয়ে থাকতে হবে না ওনাকে। কি ব্যাপার? এটা সূর্য সাহেব না? কিন্তু এত রাতে এখানে কি করছে? আর একটু গেলেই তো কুয়োর মধ্যে পড়বে। কিন্তু উনি সামনে কুয়ো দেখার পরও ওদিকে কেন যাচ্ছে? তাছাড়া উনি কুয়োর মধ্যে পড়ে গেলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। না, যাই হোক, ওনাকে আমাকে বাঁচাতেই হবে। মনিকা এটা বলে যখন সূর্যর দিকে এগোতে থাকে তখন দেখল সূর্য কুয়োর আরো কাছে চলে যাচ্ছে। এটা দেখে মনিকা আরো দ্রুত সূর্যর কাছে পৌঁছানোর চেষ্টা করলো। এমন সময় সূর্য কুয়োর মধ্যে পড়ে যাওয়ার অবস্থায় প্রায় ঠিক তখনই মনিকা তাকে ধাক্কা দিল এবং তারা দুজনেই কুয়োর সাইডে পড়ে যায়। এমন সময় ডাইনির একটা ছায়ামূর্তি তাদের উপর দিয়ে হাসতে হাসতে চলে যায়। তারপরই সূর্যর পরিবারের সবাই সেখানে হাজির হয়। তারপর সূর্যর চাচি বলে উঠল, সূর্য, কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছো? বাড়িতে তো তোমাকে কোথাও খুঁজে পাইনি, কিন্তু তুমি এখানে কি করে আসলে? আর কাউকে না বলে তুমি কিভাবে আসলে? আমি ঠিক আছি, আমি একেবারেই ঠিক আছি, কিন্তু আমি এখন কোথায়? ভাইয়া, তুমি তো আমার সাথে ঘুমাইতেছিলা, কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি তুমি আমার পাশে আর নেই। তারপর আমি চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু তোমাকে কোথাও পেলাম না। তারপর তো আমরা এই দিকে আসলাম, এখানে তোমাকে এই অবস্থায় দেখলাম। কিন্তু আমি এখানে কি করে এলাম কিছুই তো বুঝতে পারছি না, আর মনেও করতে পারছি না আমি এখানে কিভাবে এলাম।
যখন সূর্যর মা বেঁচে ছিল তখন সূর্যর রাতে চলার অভ্যাস ছিল, আর এখন বড় হওয়ার পরও সে ঘুমের মধ্যে চলতেছে। এটা তো সাধারণ বিষয়, এটা নিয়ে ভাবার কি এমন আছে? তুমি কিন্তু শুধু শুধু একটু বেশি ভাবতেছো, বাদ দাও না এগুলা। এটা কোনো সাধারণ বিষয় না, সব থেকে বড় বিষয় হলো ও আবারও সেই পুরনো কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিল। সবকিছু সেরকমই হচ্ছে যেরকমটা আগে হয়েছিল। আমি চাই না কোনো একটা বড় বিপদ নেমে আসুক। তুমি শুধু শুধু উল্টাপাল্টা কথা নিয়ে পড়ে আছো। ও ঘুমের মধ্যে চলে যায়, কিন্তু কোথায় যায় ও নিজেও জানে না। যেখানে খুশি যেতে পারে, সেটা হোক কুয়ো হোক বা অন্য কোথাও। এটা নিয়ে ভাবার তো কিছু নেই। এইসব মন গড়ানো কথা ভুলে যাও। এসব কোনো মন গড়ানো কথা না বা বানানো কথা না। যারা বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করানো যায় না। আগে যেমনটা হয়েছিল এখনো ঠিক তেমনটাই হচ্ছে। এটা দেখে কি বুঝতে পারছো না কি হচ্ছে আমাদের সাথে? কি বিশ্বাস করব বলো তুমি? তোমরা অন্ধবিশ্বাসে ডুবে আছো। ঠিক আছে, সত্যিটা আমি তোমাকে দেখিয়ে দিব, আর সেটা এখনই। সূর্য যখন ঘুমের মধ্যে চলতেছিল তখন ওখানে তো মনিকা ছিল, এটা তো জানো তাই না? চলো জিজ্ঞাসা করব ওখানে কি হয়েছিল, আর ওখানে কোনো ডাইনি ছিল কিনা। আচ্ছা মনিকা, সূর্য যখন ঘুমের মধ্যে চলতেছিল তুমি কি তখন ওখানেই ছিলে? আর ওখানে কি এমন হয়েছিল তুমি যেটা দেখেছিলে সেটা আমাদেরকে বলো। হ্যাঁ, আমি যখন ওখানে এসে পৌঁছাই তখন দেখি সূর্য সাহেব আনমনে কুয়োর দিকে হেঁটে যাচ্ছে। সেটা দেখে মনে হলো উনি কুয়োর মতো পড়ে যাবে, তাই আমি দ্রুত গিয়ে ওনাকে অন্যদিকে ঠেলে ফেলে দিই, এবং তারপরে উনি বুঝতে পারে যে উনি ঘুমের মধ্যে ওখানে চলে গেছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে তুমি ওখানে কি কোনো ডাইনি বা কোনো মেয়ে বা কোনো আতঙ্কিত ছায়া এমন কিছু দেখেছিলে? না, আমি এমন কিছুই সেখানে দেখিনি। শুনলে তো এবার, ওখানে কিছুই ছিল না। আর তাছাড়া সূর্য ঘুমের মধ্যেই ওখানে গিয়েছিল। আর তোমরা এখনো অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে আছো। বুঝি না, যার কোনো প্রমাণ নেই, যার কোনো চিহ্ন নেই, সেই সব নিয়ে তোমরা ভাবতে থাকো। এগুলো শুধু কল্পনাতেই হয়ে থাকে। তাই তোমরা তোমাদের কল্পনা থেকে বাইরে আসার চেষ্টা করো। যে বিশ্বাস করে তার কোনো প্রমাণ লাগে না, আর যে বিশ্বাস করে না প্রমাণ থাকলেও সে বিশ্বাস করবে না। এই জন্যই আমি কোনো প্রমাণ দিতে চাই না। এখন শুধু একটা কথাই বলবো, যে এই জায়গায় আমরা আর এক মুহূর্তও থাকবো না। কেন থাকবো না? এত বছর পর আমি সবার কাছে এসেছি। তাছাড়া এটা আমার মায়ের শেষ চিহ্ন। সবার তো ইচ্ছে করে তার মায়ের কাছে থাকতে, কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই। তাই আমি এখানেই থাকতে চাই। আমি চাই না তোমার কোনো সমস্যা হোক এবং এই বাড়ির কারো কোনো সমস্যা হোক। সেই জন্যই আমরা সবাই এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই। আমি জানি আমার কাছে আমার স্বপ্ন অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে আমার ফ্যামিলির থেকে ইম্পর্টেন্ট কোনো কিছুই না। আর হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ করার জন্য যদি আমার ফ্যামিলির কারোর সমস্যা হয় তাহলে সেটা আমি করতে চাই না। কারণ আমার কাছে আমার পরিবার ও আমার ফ্যামিলির থেকে ইম্পর্টেন্ট কিছুই না।
তাই তুমি যেটা বলবে আমি সেটাই করব। সবাই যার যার জায়গায় দাঁড়াও, কেউ একটু নড়বে না। মনে হয় কারেন্ট চলে গেছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা সবাই ঠিক আছি। যাই হোক, আমাদের এক্ষুনি বের হতে হবে এখান থেকে, বড় কোনো বিপদ আসার আগেই। প্রায় সকাল হয়ে এসেছে, তাই আমাদের এক্ষুনি বের হতে হবে, তাহলে আমরা দ্রুত আমাদের বাসায় পৌঁছাতে পারবো। চলো সবাই এক্ষুনি। এটা বলার পর সূর্য ও তার পরিবার রাজবাড়ির থেকে বেরিয়ে পড়ল। রাজবাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পর মনিকা তার বাবাকে খুঁজতে থাকলো। বাবাকে তো এদিকেই থাকার কথা, কিন্তু তিনি কোথায় গেলেন? ওনাকে তো কোথাও দেখছি না। তাহলে কি বাবা বাসায় চলে গেল? এখানে তো কোথাও পেলাম না। একটু বাইরের দিকে খুঁজে দেখি, যদি পেয়ে যাই, না হলে বাসায় চলে যাব। কে ওখানে? কে তুমি? ছায়ার মতো দাঁড়াইয়ে আসো। সাহস থাকলি সামনে আসো। কে তুমি? কথা বলতেছো না কেন? আমাকে দেখতে চাস? আমাকে দেখার জন্য এত উতলা হয়ে গেছিস তুই? এই দেখ আমাকে। ডাইনি? জামান সাহেব এটা বলার সাথে সাথেই ডাইনিটা মুহূর্তের মধ্যে তার সামনে চলে আসে এবং জামান সাহেবের গলা চেপে ধরে। তারপর তাকে কিছুটা উপরে তুলে উপর থেকে ফেলে দেয়। উপর থেকে ফেলে দিয়েই ডাইনিটা সেখানেই মিলিয়ে যায়। এমন সময় সেখানে উপস্থিত হয় মনিকা। মনিকা তার বাবাকে এমন অবস্থায় দেখে তার বাবাকে বারে বারে ডাকতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে জামান সাহেবের জ্ঞান ফিরে। জ্ঞান ফিরলেই জামান সাহেব তার মেয়েকে বলে উঠল, ও ও এসে গেছে, এসে গেছে। ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। তুমি এখনই এখান থেকে চলে যাও, আর তুমি ওনাদের সবাইকে জানিয়ে দাও যে ডাইনি বেরিয়ে এসেছে। ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে, আর সূর্য সাহেবকে নিয়ে চলে যাবে। তুমি এক্ষুনি ওনাদেরকে গিয়ে বলো, নয়তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। বাবা, তোমার অবস্থা তেমন একটা ভালো নেই। তুমি শুধু ওনাদের কথাই কেন ভাবছো? আমাদের কথাও তো একবার ভাবো। তোমার কিছু হয়ে গেলে আমরা কি করব? ওনাদের তো সবাই আছে। তুমি এখান থেকে চলো, এখানে তোমাকে আর আমি থাকতে দেব না। তুমি কেন বুঝতেছো না? ডাইনি কাউকেই ছাড়বে না। আমাদের পরিবার হোক বা ওনাদের পরিবার হোক, তুমি এক্ষুনি যাও। তোমার ওনাদের কাছে যাওয়াটা খুব দরকার। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে সবার জন্য অনেক বড় বিপদ নেমে আসবে। আর তুমি ওনাদের গিয়ে বলো যে ডাইনি সামনে চলে এসেছে। তারপর যা কিছু বুঝার ওনারা বুঝে যাবে। আর আমি সাধু বাবার খোঁজে গেলাম। আমি সাধু বাবাকে নিয়ে খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছাবো। যাও, এক্ষুনি যাও তুমি। এটা শোনার পর মনিকা চলে গেল। আর ওদিকে সূর্য তার পরিবার গাড়িতে করে বাসায় যাচ্ছিল। কিন্তু কিছু দূর যেতেই তারা দেখল তাদের সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। এমন দেখতেই তারা গাড়িটি
সেখানেই থামিয়ে দিল। গাড়িটি থামতেই তারা সেখানে কাউকে দেখতে পেল না। তাই তারা আর কিছু না ভেবেই গাড়িটা আবার স্টার্ট করলো, কিন্তু গাড়িটি আর স্টার্ট হচ্ছে না। এমন সময় সূর্যর বড় মা বলে উঠল, জানতাম এরকম কিছুই হবে। রাস্তার মাঝে বাধা পড়া মানে বিপদের লক্ষণ। যেভাবেই হোক এখান থেকে আমাদের বাসায় যেতে হবে, না হলে আমাদের অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে। তোমরা একটু দ্রুত করো, দেখো গাড়ি স্টার্ট হয় কি। চেষ্টা করছি তো, কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। মনে হয় গাড়ি থেকে নামতে হবে। বড় মা, সবাই একটু নেমে বাইরে গিয়ে দেখতে হবে কি হচ্ছে, আর কেনই বা গাড়ি স্টার্ট নিচ্ছে না। কোনো সমস্যাই তো দেখছি না। দেখতে হবে গাড়ির নিচে কিছু আটকে আছে কিনা, কিন্তু তেমন কিছুই তো মনে হচ্ছে না। কই, কিছুই তো দেখছি না। তাহলে গাড়ি স্টার্ট করতে পারছো না কেন? গাড়ির নিচে বা আশেপাশে কোনো কিছুই তো নেই। তুমি আর একটু ভালো করে দেখো কি হয়েছে। মধ্য রাস্তায় এভাবে গাড়ি খারাপ হওয়ার খারাপ লক্ষণ। আমার মোটেও ভালো লাগছে না। সবাই গাড়িতে গিয়ে বসো, কেউ বাইরে বের হবে না। যাক, সবাইকে এখানে পেয়ে গেছি, অনেক ভালো হয়ে গেছে। আমি আপনাদের কাছেই যাচ্ছিলাম, আপনাদেরকে পেয়ে ভালোই হলো, কিন্তু আমাদের সবার জন্য অনেক খারাপ কিছু হতে চলেছে। বাবার অবস্থা তেমন একটা ভালো নেই। উনি আমাকে বলতে বলল আমি যেন আপনাদেরকে এসে বলি ডাইনি এসে গেছে, আর ও কাউকে ছাড়বে না। এছাড়া সবাইকে মেরে ফেলবে। সবাইকে মেরে ফেলার পর সূর্য সাহেবকে নিয়ে চলে যাবে ও। বাবা আমাকে বলতে বলল আমি যেন দ্রুত এসে আপনাদেরকে এই কথাটা জানাই। আর বাবা একটা সাধু বাবার সন্ধানে গেছে। উনি খুব দ্রুতই আমাদের কাছে এসে পৌঁছাবে। ততক্ষণে আমাদেরকে নিরাপদে থাকতে বলেছেন। মনিকার কথা শেষ হতে না হতেই সামনে এলো ভয়ানক এক শাকচুন্নি। শাকচুন্নিকে সবাই একসাথে দেখার পর সবাই তো ভয়ে কথাই ভুলে গেছে। এমন সময় শাকচুন্নি বলে উঠল, রাজামশাই, ও রাজামশাই, চলুন চলুন আমার সাথে। আমাদের সময় হয়ে গেছে, আর আজকে আমি এদের সবাইকে মেরে প্রতিশোধ নিব। যেভাবে এরা আপনাকে আমার থেকে কেড়ে নিয়েছিল, সেটার প্রতিশোধ নিব আজ আমি। দেখো তোমার সাথে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু তুমি পরিবারের সবাইকে কেন মারতে চাইছো? আবার সূর্য সাহেবকে তোমার সাথে নিয়েও যেতে চাও কেন? সে তো এই পরিবারেরই একজন, তাহলে তাকে মারবে না কেন? আমি তো ওকেই পাওয়ার জন্য এত এত বছর এই রাজবাড়িতে পড়ে আছি। বহু বছর আগে সবাই মিলে ওকে মেরে ফেলেছিল, কিন্তু আমি জানতাম ও আবার পুনর্জন্ম পাবে। আর তাই সেই দিনের জন্যই আমি অপেক্ষা করছিলাম। তাছাড়া তোদের সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। তোদের সবাইকে এখন মরতে হবে, তার জন্য তোরা প্রস্তুত হ। এটা বলে যে ডাইনি তাদেরকে মারতে যাবে, ঠিক তখনই জামান সাহেব ও সাধু বাবা সেখানে চলে আসে আর ডাইনিকে বলে, অনেক বছর পর আবার তোর সাথে দেখা। যাই হোক, সেদিন তুই পালিয়ে গিয়েছিলি,
নয়তো সেদিনই তোকে শেষ করে দিতাম। দুইটা প্রাণ নেওয়ার পরও তুই শান্তি পাসনি। এদেরকে তুই কি শেষ করবি? আজকে তোকে শেষ করেই এখান থেকে আমি যাব। সেই সুযোগ আমি তোকে আর দিব না। এদের সাথে আজ তোকেও আমি এখানেই শেষ করে দিব। যদি মনে করে থাকিস আমি আগের মতো আছি, তাহলে ভুল করছিস। কারণ এত বছর ধরে আমি আমার শক্তি অর্জন করেছি আর দিন গুনেছি কবে তোদের সবাইকে একসাথে শেষ করতে পারবো। আজ আমার সেই দিন এসে গেছে। এদের সাথে তুইও মরার জন্য প্রস্তুত হ। তুই শেষ করবি আমাকে? দেখ তাহলে আজ তোর কি অবস্থা করি। এমন অবস্থা করব তোর হাড় হাড্ডিও কেউ খুঁজে পাবে না। এটা বলে সাধু বাবা ডাইনির গায়ে কিছু পানি ছিটিয়ে দিল। অমনি আর ডাইনির গায়ে পানি লাগতেই তার গায়ে আগুন জ্বলে উঠল আর ডাইনি চিৎকার করতে থাকলো। এভাবে কিছুক্ষণ চিৎকার করতে করতে হাওয়ার মতো মিশিয়ে গেল। তারপর সূর্য ও তার পরিবার নিশ্চিন্ত হলো যে তারা সবাই শাকচুন্নির হাত থেকে রক্ষা পেল এবং তারা সকলে সুন্দরভাবে বসবাস করতে শুরু করলো।